এবার আসো, এখন খুব ইম্পর্টেন্ট একটা টপিক, তড়িৎ বিভব। বিভব মানে কি? হ্যাঁ, বিভব তোমাদের পড়ছো মনে হয়, তড়িৎ বিভবের অংশটা ছোটবেলায় পড়ছিল না এরকম, যে ফিজিক্সে পড়ার কথা আর কি তোমাদের। বিভবকে ভি দিয়ে প্রকাশ করে, ডাব্লু বাই হচ্ছে কিউ বলে, এরকম যে একক ধনাত্মক চার্জকে যদি তুমি নিয়ে আসতে চাও, একক কোনো একটা চার্জকে নিয়ে আসতে গেলে যে পরিমাণে কাজ হয় তাকে বিভব বলে। এই তো ঘটনাটা পড়ছো। এখানকার সাথেও এটা কানেক্টেড, এখানকার সাথেও এটা কানেক্টেড, চিন্তার কোনো কারণ নেই। তাহলে ভাই বিভবটা কিভাবে হবে একটু বলেন, কানেকশনটা তো বুঝতে হবে, তাহলে একটু বুঝি। ধরেন আমি আপনার কাছে এই একটা পাত্র দিলাম, যে পাত্রের মধ্যে আমি হচ্ছে এখানে একটা কি দিছি, এখানে একটা ইলেকট্রোড দিছি, এখানে ইলেকট্রোড দিছি। তো পাত্রের মধ্যে রাখি কি আমরা, আর এইটার নাম আমরা কি বলি আর কি? দেখো, এটার নাম আমরা বলতেছি হচ্ছে ইলেকট্রোড দিছি, এটার মধ্যে আমরা দিছি ইলেকট্রোড দিছি, এটার নাম আমরা হচ্ছে ইলেকট্রোলাইট দিছি, ইলেকট্রোলাইট দিছি, তাই না? হ্যাঁ, অসমোটিক চাপের কারণে এদের মধ্যে হয় এখান থেকে চার্জ, এখান থেকে আয়ন, মেবি ইদার এটা হইতে পারে, এটা হইতে পারে, এখান থেকে আয়ন গিয়ে এখানে ডিপোজিট হইতে পারে, অথবা এখান থেকে আয়ন আকারে আবার নিচেও আসতে পারে আর কি, এরকম ঘটনাটা ঘটতে পারে, তাই না? ওকে, তার মানে এখানে দুই ধরনের ঘটনা ঘটতে পারে। ইদার এখানকার মধ্যে হচ্ছে এক ধরনের অক্সিডেশন ঘটনা ঘটতে পারে, অক্সিডেশন ঘটনা রিয়েকশন ঘটতে পারে যখন চার্জটা এখানে যাচ্ছে, অথবা চার্জটা এখান থেকে আসতেছে, অথবা এখানে কি হতে পারে, এখানে রিডাকশন নামের ঘটনাও ঘটতে পারে। অক্সিডেশন মানে হচ্ছে এখানে জারণ ঘটনাও ঘটতে পারে, আবার এখানে বিজারণ ঘটনাটাও ঘটতে পারে, বুঝছো? তাহলে যখন জারণটা ঘটে, যখন জারণ ঘটনাটা ঘটে, তখন তখন যখন জারণ ঘটনাটা ঘটে, এখানে একটু একটু বাঁকা হয়েছে, তাই না? রিডাকশন। ওকে, তো যখন জারণ ঘটনাটা ঘটে তখন যে বিভবটা কাজ করে তাকে বলা হয় জারণ বিভব বলে আর কি। যখন জারণ ঘটনাটা ঘটে তখন যেটা কাজ করে তাকে বলে হচ্ছে জারণ বিভব বলে, ঠিক আছে? জারণ বিভবকে কি দিয়ে প্রকাশ করা হয়? জারণ বিভবকে হচ্ছে ধরো ই অফ অক্স এভাবে লেখা হয় আর কি, ই অফ অক্স লেখা হয়। আবার ধরো যে যখন বিজারণের মধ্যে ঘটনাটা ঘটে তখন বিজারণ বিভব হয়, তখন বিজারণ বিভব হয়। তাহলে এটাকে কি বলা হয়? এটাকে বলা হচ্ছে ই অফ রেড, রেড মানে হচ্ছে রিডাকশন থেকে নিচে আর কি, বুঝছো? আর জারণ বিজারণ অ্যাড করলে কি হবে? টোটাল বিক্রিয়া হবে, তাই না? জারণ বিজারণ যদি আমরা যোগ করে দেই তখন কি বিক্রিয়াটা হবে? জারণ বিজারণ যদি আমরা যোগ করে দেই তখন কি বিক্রিয়া হবে বলো তো? জারণ বিজারণ যোগ করে তার মানে হচ্ছে, হ্যাঁ, তখন এটার জন্য হচ্ছে টোটাল রিয়াকশন হবে, তাই না? টোটাল, টোটাল, বা ধরো যে টোটাল, অথবা তুমি বলতে পারো সেল, হ্যাঁ, এরকম কিছু একটা রিয়াকশন তো বলবা নাকি? টোটাল রিয়াকশনও বলতে পারো, সেল রিয়াকশনটাও বলতে পারো, দুটোকে যোগ করে যদি দেওয়া হয়। তাহলে এই জন্য এইটার কি বলা হয় জানো? এটাকে বলা হয় কোষ বিভব বলে, এটাকে তখন বলবে হচ্ছে কোষ বিভব বলে। কোষ বিভব তাহলে কি হলো? ই সেল, এইভাবে হচ্ছে কোষ বিভবটাকে লেখে। তাহলে দেখো, তাহলে ই সেল সমান তাহলে কি লেখা যায় এখানে সুন্দরভাবে একটা, যদি আমি এখান থেকে এক কথায় যদি লিখি, তাহলে ই সেল সমান ই অফ অক্সিডেশন প্লাস ই অফ রিডাকশন, এই কথাটা সুন্দরভাবে বলে দেওয়া যায়। এই কথাটা সুন্দরভাবে বলে দেওয়া যায় কি যায় না বলো? ই সেল সমান হচ্ছে ই অফ অক্সিডেশন প্লাস ই অফ রিডাকশন আর কি। এখন তুমি দেখবা আবার বইটা খুললে যে ভাই ই এর উপরে একটা গোল্লা, এর উপরে গোল্লা, এর উপরে গোল্লা, এই গোল্লা মানে কি? গোল্লা মানে হচ্ছে যখন ওই সেলটা হচ্ছে প্রমাণ অবস্থায় ছিল তখন, ঠিক আছে? তখন প্রমাণ অবস্থা ছিল তখন আর কি, বুঝছি ঘটনাটা? আচ্ছা, তাহলে আমরা জিনিসগুলোকে আরেকটু ক্লিয়ার করি, আসো আরেকটু লেখার ক্ষেত্রে ক্লিয়ার করে নিয়ে আসি। লেখার ক্ষেত্রে আরেকটু হালকা ক্লিয়ার করতে হবে, হালকা ক্লিয়ার করতে হবে, বেশি না, বুঝছো? হালকা পরিমাণে কিছু ক্লিয়ার করলেই হয়, হ্যাঁ, হালকা পরিমাণে কিছু ক্লিয়ার করলেই হয়। যেমন ধরো আমরা তো তখন লিখলাম জিঙ্ক থেকে জিঙ্ক 2+, এইটা কি হয়েছে তুমি আমারে বলো তো? জারণ না বিজারণ? জারণ ঘটছে, তাই না? আবার যদি তোমারে বলি জিঙ্ক 2+ থেকে জিঙ্ক হয়েছে, এটা তাহলে কি হয়েছে? এটা বিজারণ হয়েছে। তাহলে এইটার যদি বলা হয় ই অফ এইটা, তাহলে এটাই কি আমাদের কাছে বলতে পারি ই অফ অক্সিডেশন ফর কার? জিঙ্কের জন্য। এইটাই যদি বলি তাহলে ই অফ কোনটা? জিঙ্কের ক্ষেত্রেই আবার কি ভ্যালু এটা? জিঙ্কের ক্ষেত্রে এটা হচ্ছে আবার তার রিডাকশন ভ্যালু, বলতে পারি কি না এটা? জিঙ্কের জন্য প্রমাণ অবস্থায় এই মানটা কত? এই মানটা হচ্ছে +0.76 ভোল্টেজ। এইটা তাহলে কত হবে? তাহলে এটা হচ্ছে -0.76 ভোল্টেজ। তার মানে কি ভাইয়া? একই পদার্থের ক্ষেত্রে জারণ বিভব যত, বিজারণ বিভবও ঠিক তত, কিন্তু চিহ্নটার পরিবর্তন আছে, বুঝছো? তাহলে কপারের জারণ বিভব যত, কপারের বিজারণ বিভব তত, কিন্তু তখন কি হবে? চার্জের আলাদা 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 জিনিসগুলো হবে, যে একটাতে পজিটিভ, একটা হবে নেগেটিভ।
কিন্তু স্টার্টিং এই যে হাফ সেল যে কোনটা আগে কোনটা পরে, তো আমরা হাফ সেল আগেই পড়ে আসছি, তাই না? এই জিনিসগুলো নিয়ে কথা বলতে হবে, এই জিনিসগুলো নিয়ে পড়াশোনা করতে হবে, রাইট? ওকে, চলো দেখে আসি, আমরা পড়াশোনা করে আসি, দেখি আমরা পারি কি পারি না। তারপরে এইটুকু করলেই কিন্তু আমাদের মোস্টলি ডান, আমরা তারপরে হচ্ছে ম্যাথ করতে যাইতে পারবো। দেখো আমি তোমাদের কাছে এক এক করে কথাগুলো বলি, এক একগুলো কথাবার্তাগুলো বলি। একটু কথা আমার মনে হয় ঠান্ডা মাথায়ও বুঝতে হবে, না বুঝলে ঝামেলা হয়ে যেতে পারে। তবু একটু দেখি। ধরো তোমার এরকম বললাম, জিঙ্ক থেকে জিঙ্ক 2+, জিঙ্ক থেকে জিঙ্ক 2+, ডাবল দাগ দিছি, কপার 2+ থেকে কপার, ঠিক আছে? এইটা একটা দিছি। আপাতত ধরো যে ওই স্টেটগুলো লিখিনি, এটা লিখিনি। 2 নাম্বার ঘটনা তোমারে বললাম হচ্ছে কত, তোমারে বললাম হচ্ছে হাইড্রোজেন থেকে হাইড্রোজেন প্লাস, আবার ধরো যে তোমার এরকম বললাম, তোমারে বললাম হচ্ছে এটা তোমারে বললাম হচ্ছে জিঙ্ক 2+ থেকে জিঙ্ক, এটা দিছি। তোমারে বললাম 3 নাম্বারটা এটা Fe থেকে Fe2+, আবার তোমারে বলছি হচ্ছে কত, তোমারে বলছি হচ্ছে কত বলবো বলো, দেখছো মনে নেই, কপার 2+ থেকে কপার, এটা তো বানাই দিতেছে তোমার আইডিয়ার জন্য, ঠিক আছে? এখন তোমার প্রবলেম হইলো, তুমি কিন্তু জানো এটা হচ্ছে জারণ, এটা বিজারণ, এটা জারণ, এটা বিজারণ, এটা জারণ, এটা বিজারণ, তুমি কিন্তু এটা জানো, কিন্তু তুমি জানো না ওদের বিভবের মানটা কত। মুখস্থ তো থাকা লাগবে, তাই না? মুখস্থ থাকাটা ভাই খুবই কঠিন একটা ব্যাপার, এটার জন্য তোমার বইয়ের মধ্যে চার্ট আছে, সব মুখস্থ রাখার দরকার নাই, তোমার পরীক্ষার খাতার মধ্যে সব দিয়ে দেওয়া থাকবে আর কি। তবু আমি বেশ কয়েকটার মান একটু লিখে দিতে চাই, ঠিক আছে? যেমন ধরো সোডিয়াম প্লাস, আমরা কিন্তু একটা কাজ করতে পারি, এই পাশে দেখো সবগুলো আয়ন থেকে ধাতু, আয়ন থেকে ধাতু, আয়ন থেকে ধাতু, এই জন্য আমরা আয়নগুলো লিখতেছি, তাহলে বুঝতে হবে আয়ন থেকে ধাতুতে পরিণত হচ্ছে এটা। তারপরে ধরো যে সোডিয়াম থেকে সোডিয়াম প্লাসে যদি যায় তখন যে মানটা হয় এটা হচ্ছে 2.71, এত ভোল্টেজ। আবার ধরো যদি আমরা জিঙ্ক 2+ নিয়ে কথা বলি, এটার জন্য যে মানটা হয় -0.76 ভোল্টেজ, ঠিক আছে? এটা যদি আমরা আয়রন 2+ নিয়ে কথা বলি, তখন এটা মানটা হচ্ছে 0.44 ভোল্টেজ, মানটা মুখস্থ যতটুকু আছে অতটুকু লিখতেছে। আবার যদি আমরা H+ নিয়ে কথা বলি, তখন এটার মানটা হচ্ছে 0.00 ভোল্টেজ। যদি আমরা কপার 2+ নিয়ে কথা বলি, তখন এটা মানটা হচ্ছে 0.34 ভোল্টেজ, বাট এটা পজিটিভ। কথা কি বুঝলে এবার জিনিসটা? তাহলে এবার তুমি আমাকে বলো তো, তুমি আমাকে বলো এইখান থেকে উপর থেকে নিচের দিকে যত যাচ্ছে তত কিসের, বা এই মানগুলা আমি এটা কিসের বিভব দিছি আগে বলো। এই যে বিভবগুলো দিছে কি বিভব, এগুলা এগুলোর নাম হচ্ছে কি, এগুলোর নাম হচ্ছে বিজারণ বিভব। কিভাবে বুঝলাম বিজারণ বিভব, কিভাবে বুঝলাম বলো? এই যে স্টার্টিংটা ছিল আমাদের কাছে একটা আয়ন, আয়নটা কি করে, ইলেকট্রনটা কি করে, ইলেকট্রনটা গ্রহণ করে। গ্রহণ করা মানে কি, এই পার্টটাই তো মানে বিজারণের বিক্রিয়ার কথাই বলতেছে। বিজারণ বিক্রিয়াতে যে বিভবটা হয় তার নাম কি, বিজারণ বিভব। আগেই পড়ছো, সবগুলো বিজারণ বিভব দিচ্ছে আর কি। তাহলে উপর থেকে নিচের দিকে বিজারণ বিভবের মান কি হইতেছে, বাড়তেছে। তাহলে বিজারণ বিভবের মান বাড়া মানে কি, বিভব যত বেশি কাজ করার ক্ষমতা তত বেশি, তাহলে উপর থেকে নিচের দিকে বিজারণ বিক্রিয়া হওয়ার সম্ভাবনা বাড়তেছে। তাহলে উপর থেকে নিচের দিকে বিজারণ 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 বিক্রিয়া বিজারণ বিক্রিয়া বিজারণ বিক্রিয়া হওয়ার সম্ভাবনা বেশি, সম্ভাবনা সম্ভাবনা বেশি, তাই তো? উপর থেকে নিচের দিকে, এটা এক। অথবা আমরা এটাকে কি বলতে পারি, অথবা বলতে পারি এরকম যে উপর থেকে নিচের দিকে চার্জ মুক্ত হওয়ার প্রবণতা বেশি, চার্জ মুক্ত হবার হবার প্রবণতা বেশি, একই কথাই কিন্তু প্রবণতা বেশি, বলতে পারি কিনা? তাহলে উপর থেকে নিচের দিকে চার্জ মুক্ত হওয়ার প্রবণতা বেশি, তাই তো? এই কথা কত ক্লিয়ার মনে হয় আমাদের কাছে এটা, তাই না? ক্লিয়ার কিনা বলো, ক্লিয়ার তো? কোনো ডাউট আছে না? তাহলে আমাদের কাছে যদি বলা হয় এইটা দেওয়া আছে এটাও দেওয়া আছে, আচ্ছা ওই দিকে একটু পরে যাই, ওইদিকে একটু পরে যাই। তাহলে এইটার মধ্যে আসছি ঘটনাটাতে, তাই তো? মানগুলো আমাদের কাছে জানা আছে। তাহলে দুইটা যদি ভ্যালু আমাদের কাছে দিয়ে দেওয়া থাকে, তিনটা ভ্যালু যদি আমার দেওয়া থাকে, তাহলে আমরা আলোচনা করতে পারবো যে কোনটার ক্ষেত্রে বিজারণ বিক্রিয়া হবে। ধরো তোমাকে আমি একটু বলে দিই কেমন হয় জিনিসটা, তুমি বুঝো, তুমি এটা দেখো বুঝো। ধরো যে তুমি তো একটা জিনিস বুঝবাই, ধরো এইটা তোমার কাছে বলে দিচ্ছি কপার 2+ আয়ন, তোমাকে বলছে জিঙ্ক 2+ আয়ন। বলো তো বাবা, এই দুটার মধ্যে কোথায় জারণ ঘটবে, কোথায় বিজারণ ঘটবে? কারণ কপার 2+ এর মধ্যে যেহেতু বিজারণ বিভবের মান বেশি, তাহলে এটা বিজারণ করবে। এর যেহেতু বিজারণ বিভবের মান কম, তাহলে ওর উল্টাটা ঘটবে, তাহলে ওর জারণটা ঘটবে আর কি। সিম্পল হিসাব।
তাহলে ভাইয়া কি এদের জন্য কখনো জারণ বিভব বের করা যাবে? ভাইয়া দেখেন, ক্যাটায়নের জন্য তো জারণ বিভব বের করতে পারতেছ না, ওর উল্টাটার জন্য মানে ধাতুর জন্য তার জারণ বিভব থাকবে, মানে সোডিয়ামের জন্য জারণ বিভব থাকবে, জিঙ্কের জন্য জারণ বিভব থাকবে, এফি এর জন্য জারণ বিভব থাকবে। সেই মানটা কেমন, এটা উল্টাই দিয়ে পজিটিভ করে দিতে হবে আর কি এটাতে। বুঝছো? ক্লিয়ার কিনা এবার ঘটনাটা? ক্লিয়ার? ওকে ওকে। এবার তুমি আমাকে আরেকটা ছোট্ট ঘটনা বলো। ধরলাম এইচ প্লাস আর হচ্ছে এনএ প্লাস, এই দুইটার মধ্যে কোনটার 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 বিজারণ বিভবের মান বেশি? কোনটার বিজারণ বিভবের মান বেশি? এইচের না? তাহলে কোনটার আগে বিজারণ হবে, হাইড্রোজেন প্লাসের নাকি সোডিয়াম প্লাসের? হাইড্রোজেন প্লাসের। তাহলে ভাই এই কথাটাই তো আপনি বলছিলেন, অনেক ছোটবেলায় বলছিলেন, তখন আমরা হচ্ছে কানে তুলিনি আপনার কথাটা, কারণ আমরা ওই সময় বুঝি নাই। এই যে দেখো তো বুঝো কিনা ঘটনাটা, এই যে এইচ প্লাস আছে এনএ প্লাস আছে, বলছিলাম ঘটনাটা এটা যে এইচ প্লাসটার জন্য বিজারণ বিভবের মান বেশি, দ্যাটস ওয়াই এনএ প্লাস না গিয়ে এইচ প্লাসটা যাবে। তাহলে এইচ প্লাস থেকে হাইড্রোজেন গ্যাস পাইছো, কথা কি বলছিলাম এটা? বলছিলাম? ক্লিয়ার হয়েছে এবার জিনিসটা? ওকে, বলছিলাম না ওই সময় এটা ফিরবো গেল। তাহলে দেখো এই যে এনএ প্লাস এবং এইচ প্লাসের মধ্যে শক্তির পার্থক্য কেমন, অনেক বেশি। এই জন্য বলছিলাম শুধুমাত্র এইটাই যাবে, এটা কিন্তু যাবে না আর কি, এরকম এই কথাগুলোও বলা হয়েছিল। দেখছো? দেখো আগে যা যা পড়ি, হ্যাঁ এটা কিন্তু কাজে লাগে, এটা কিন্তু কাজে লাগে। হ্যাঁ ওকে, ঠিক আছে। তাহলে এটা গেল আমাদের কাছে। তাহলে ভাই এটা তো পাইছি আমরা, মানগুলো জানা আছে আমাদের কাছে, এখন আমরা কিছু ম্যাথ করতে পারবো। তাহলে দেখো তো এটার যেটা মান, এটার মানটা কত, এটার যেটা মান এই মানটা কত, তুমি আমাকে বলতে পারবা এই মানটা কত? এই মানটা যদি বলে বসি জিঙ্ক থেকে জিঙ্ক 2+, বাট ওখানে দেওয়া হচ্ছে জিঙ্ক 2+ থেকে জিঙ্ক, তাহলে এই মানটা হচ্ছে 0.76 প্লাস, কিন্তু এটা এই মানটা কত, এই মানটা হচ্ছে +0.34, তাই না? এটা এটার মানটা কত, এটার মানটা হচ্ছে 0.00 ভোল্টেজ, এর মানটা কত, জিঙ্ক 2+ থেকে জিঙ্ক যদি হয় তাহলে হচ্ছে -0.76 ভোল্টেজ, এর মানটা কত, এর মানটা হচ্ছে উল্টাই যাবে, তাহলে হচ্ছে +0.44 ভোল্টেজ, এর মানটা কত, এর মানটা হচ্ছে +0.34 ভোল্টেজ। বাট আমি তো তোমাদের কাছে কি দিছিলাম, এটা একটা কমপ্লিট একটা সেল দিছিলাম। তাহলে ওই সেলটার জন্য যদি তোমাকে পরীক্ষায় প্রশ্ন করে যে এই সেলটার জন্য তোমার কাছে ই সেল বের করতে হবে, তোমাকে ই সেল বের করতে হবে, ই সেল। ই সেল বের করা মানে কি, ই অফ অক্সিডেশন প্লাস ই অফ রিডাকশন বের করো, তারপর দুটোকে যোগ করে দাও, তাই না? এর প্রমাণ অবস্থায় কিন্তু আমরা যেটা মানগুলো দিচ্ছি কিন্তু প্রমাণ অবস্থার মান, তাই না? তাহলে এখান থেকে তোমাকে যদি বের করতে বলে একই ঘটনাই হবে। তাহলে ই সেল যদি বের করতে বলে তাহলে কি হবে এখানে, তাহলে ই অফ অক্সিডেশন কোথায় করছে, হাইড্রোজেন থেকে এইচ প্লাসে অক্সিডেশন করছে, এরপরে ই অফ রিডাকশন, মানে কি, ই অফ রিডাকশন মানে কি, জিঙ্ক 2+ থেকে জিঙ্কের মধ্যে রিডাকশন করছে, হইল? তারপরে যদি তোমাকে বলে এখান থেকে বের করো তখন তো করতে পারবা। তাহলে ই সেল সমান ই অফ এফ ই থেকে Fe2+, এরপরে হচ্ছে ই অফ কপার 2+ থেকে কপার, এই তো জিনিসটা। তাহলে মানগুলো বসাই দিলে কিন্তু হয়ে গেল। দেখো তুমি চিন্তা করে, এই যে এইটার মান কত, এটার মান তুমি জানো এটা হচ্ছে 0.0 প্লাস এটার মান কত তুমি জানো, এটার মান হচ্ছে -0.76। তাহলে এটাকে যোগ করলে তাহলে কত আসলো, -0.76 এত ভোল্টেজ। তাহলে দেখছো ভাই নেগেটিভও আসে, ই সেলের ভ্যালুটা নেগেটিভও আসে। তোর অ্যান্সারটা সুন্দরভাবে এটার জন্য বের করতে পারছো? আচ্ছা, এবার যদি আমরা এইখানে যাই নিচেরটার জন্য যাই, এটার মান কত আসবে, এর মান আসবে হচ্ছে 0.44 প্লাস 0.34, যোগ করলে কত হয়, যোগ করলে হয় হচ্ছে 0.78 মনে হয়, এরকম একটা কিছু থাকে, ভুল করলে ক্ষমা করতে হবে, ঠিক আছে? এইরকম থাকে আর কি, ভুল করলে মানে ক্যালকুলেশনে যদি ভুল করে থাকে তো এইটাতে পজিটিভও আসতে পারে নেগেটিভও আসতে পারে, আসলো। তাহলে এখানে তাহলে কি হবে বাবা বলো তো, এখানে যদি যাও তাহলে আসলো হচ্ছে 0.76 প্লাস 0.34, যোগ করলে তাহলে কত হলো 1.10 ভোল্টেজ। তাহলে ই সেলের ভ্যালুটা ক্যান বি পজিটিভ অ্যান্ড নেগেটিভ বোথ, তাই না? ই সেলের ভ্যালুটা ক্যান বি পজিটিভ এবং নেগেটিভ দুইটাই হতে পারে। আমার কথা কি বোঝা যাচ্ছে? খুব কি জটিল কথা বলতেছি? তাহলে একটু তুমি ক্যালকুলেশন করা বুঝে গেছো না বাবা? বুঝছো কি বোঝা নেই? বুঝছো? তাহলে আমার কাছে মনে হয় আমার তাহলে হালকা একটু কথা বলার স্কোপ আছে। তাহলে তুমি যদি বুঝে থাকো হালকা একটু কথা বলার একটা স্কোপ আছে। তাহলে তুমি কি দেখলা, ই সেল এর যে মানটা, ই সেলের মানটা কেমন হতে পারে, একটা হতে পারে পজিটিভ হতে পারে, ই সেলের মানটা আবার হতে পারে কেমন, এটা আবার নেগেটিভও হতে পারে, ই সেলের মান যদি পজিটিভ হয়
তাহলে এইটা মানে হচ্ছে কি জানো, স্পন্টেনিয়াস রিয়াকশন বা স্বতঃস্ফূর্ত বিক্রিয়া। শত স্বতঃস্ফূর্ত স্বতঃস্ফূর্ত বিক্রিয়া, স্বতঃস্ফূর্ত বিক্রিয়া। ওই বিক্রিয়া একা একা ঘটে, কাউকে আর কিছু করা লাগবে না, একা একা ঘটে। আর এটা যদি হয়, এটা হচ্ছে অস্বতঃস্ফূর্ত বিক্রিয়া। মানে কি, মানে ওই বিক্রিয়া একা একা ঘটবে না বাবা, ওই বিক্রিয়া একা একা ঘটবে না, অস্বতঃস্ফূর্ত বিক্রিয়া। তাহলে অস্বতঃস্ফূর্ত বিক্রিয়া, তাহলে একটা হলো স্বতঃস্ফূর্ত বিক্রিয়া, একটা হলো কি অস্বতঃস্ফূর্ত বিক্রিয়া। বুঝছো? তাহলে যদি কোনো একটা বিক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে ঘটে, তাহলে ওইটা কিন্তু তোমার জন্য ঝামেলা, একা একাই বিক্রিয়া ঘটতে পারে আর কি। হ্যাঁ, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা টপিক, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস কথা বলতেছে। পরীক্ষা এখান থেকে কোশ্চেন আসবে, এই ছোট্ট জিনিসটা থেকে কোশ্চেন আসবে। তাহলে আমরা বলো 2 নম্বর বিক্রিয়াটা কেমন? অস্বতঃস্ফূর্ত বিক্রিয়া, নন স্পন্টেনিয়াস ইন ইংলিশ। এটা হচ্ছে কি স্পন্টেনিয়াস রিয়াকশন, এটা হচ্ছে স্পন্টেনিয়াস রিয়াকশন। পজিটিভ হয়েছে, তাই না? ক্লিয়ার তো কনসেপ্টগুলো? ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা? ক্লিয়ার। ঠিক আছে, তাহলে ভাই একটু এমসিকিউর দিকে যাই, চলেন তো যাই একটু এমসিকিউ এর দিকে, দেখি পারি কিনা আমরা, দেখি। আমার কাছে মনে হয় তোমার একটু পড়া দরকার, এই লাইনটা সেটা পড়া দরকার। প্রদত্ত তড়িৎদ্বার দ্বয় সমন্বয়ে কোষ গঠন করে অর্ধকোষ এবং কোষ বিক্রিয়া লিখো আর কি। হ্যাঁ, দেখো তোমার কাছে কি দেওয়া আছে, এইটা দেওয়া আছে হচ্ছে কি রিডাকশন পটেনশিয়াল দেওয়া আছে, এটাও দেখো রিডাকশন পটেনশিয়াল দেওয়া আছে, তাই না? তাহলে রিডাকশন পটেনশিয়াল দেওয়া থাকলে যার জন্য রিডাকশন পটেনশিয়ালের মান বেশি, ওইটাই হবে আমাদের কাছে কি বিজারণ বিক্রিয়া। আর যার জন্য কম, এটা হবে আমাদের কাছে জারণ বিক্রিয়া। সিম্পল কথা, আমরা আগেই পড়ছিলাম এটা। তাহলে এবার তুমি আমারে বলো তো, তুমি একটু আমারে বলো তাহলে কি হলো, এইটার জন্য মানটা হচ্ছে বেশি, তাহলে এটা হচ্ছে বিজারণ, এটা হচ্ছে তাহলে বিজারণ যাবে হচ্ছে, এটা যাবে বিজারণে। তাহলে বিজারণে যায় যদি, তাহলে কেমনে যাবে, কোষ গঠন করে কোষ বিক্রিয়া, অর্ধকোষ এবং কোষ বিক্রিয়া লিখতে বলছে আর কি এটাতে। ওই যে ফুল ডায়াগ্রামটা আর্ট করে করে লিখতে হবে, ডায়াগ্রামটা আর্ট করা তোমার কাছে রেখে দিলাম, আমি একটু এদিকে লিখি। তাহলে হচ্ছে এজি প্লাস হতে এজিতে কনভার্ট হবে, এজি প্লাস হতে এজিতে কনভার্ট হবে, তাই না? এটা হচ্ছে একটা হাফ সেল। আবার আমাদের কাছে কি আছে, তাহলে এখানে তাহলে কি হবে, এইটা তাহলে হচ্ছে অ্যানোড হিসেবে কাজ করবে, তাহলে হচ্ছে নিকেলটা থেকে নিকেল 2+ পরিণত হবে। বুঝছো? তাহলে এটা হচ্ছে আমাদের কাছে, এটা হচ্ছে আমাদের কাছে অ্যানোড রিঅ্যাকশন। তাহলে অ্যানোড রিঅ্যাকশন কোনটা, নিকেল হতে 2টা ইলেকট্রন চলে যাবে, নিকেল 2+ পরিণত হবে এটা। আর যদি আমাদেরকে বলা হয় বাবা ক্যাথোড রিঅ্যাকশন কি, ক্যাথোডে যে রিঅ্যাকশনটা ঘটবে, সেটা কত, সেটা হচ্ছে এজি প্লাস গিয়ে ইলেকট্রন গ্রহণ করবে, করার পরে এজিতে কনভার্ট হবে। তাহলে একে 2 দিয়ে মাল্টিপ্লাই করে ইলেকট্রনগুলো সমান করে দিতে হবে। দেওয়ার পরে আমরা যদি বলি এবার সেল রিঅ্যাকশনটা, যদি আমরা এবার বলি সেল রিঅ্যাকশন যদি বলা হয়, তখন কি বলতে পারো যে নিকেলের সাথে 2টা এজি প্লাস রিঅ্যাকশন করার পরে নিকেল 2+, এরপরে হচ্ছে সিলভার তৈরি করছে 2টা, এই না? এটা হচ্ছে টোটাল রিঅ্যাকশনটা আমরা লিখলাম। এখন যদি আমাদের বলছে যে ভাইয়া আমরা সেল নোটেশনটা দেখাতে পারি কিনা, এটার জন্য অবশ্যই পারি। যেমন ধরো নিকেল হইতে নিকেল 2+ দেখাবা, ঠিক আছে, সলিড অবস্থায় কিন্তু এটা দেখাই দিলা। তারপর হচ্ছে কি সিলভার প্লাস হতে সিলভারে দেখাই দিলা, এখানে 2টা দাগ দিলা, 2টা পাত্রের মধ্যে তুমি বিক্রিয়াটা করছো আর কি। আর পাত্র 2টা তুমি এখানে সুন্দর করে সেল ডায়াগ্রামটা আর্ট করে দিবা। বুঝছো ঘটনাটা কি? বুঝছো? তো আমার মনে হয় তুমি ক্লিয়ার হইতে পারতেছো কিনা। সেল ডায়াগ্রামটা আগে যেটা আর্ট করছি না, ওইটাই আর্ট করলেই হবে। তারপর দেখো এ ও সি এর সমন্বয়ে গঠিত কোষটির গঠন বিক্রিয়া সহ বর্ণনা করো। একই কিন্তু কথা মধ্যে যাচ্ছি, আমরা একই দিকে যাচ্ছি। কোনটা? এ আর সি নিয়ে কথা বলতেছে, এ আর হচ্ছে সি। 2টা ক্ষেত্রে কি দেওয়া আছে দেখো, 2টা ক্ষেত্রে এবার দেওয়া আছে জারণ বিভব দেওয়া আছে, এটার মধ্যে দেওয়া আছে হচ্ছে জারণ বিভব দেওয়া আছে, এখানকার মধ্যেও জারণ বিভব দেওয়া আছে। আর জারণ বিভব দেওয়া থাকলে ঘটনা কি করতে হয়, একই কথায়, যার জারণ বিভব বেশি তার জন্য জারণ বিক্রিয়া ঘটবে, ঠিক আছে? যার জারণ বিভব বেশি তার জন্য জারণ বিক্রিয়া ঘটবে। তাহলে এটার ক্ষেত্রে দেখতেছি আমরা কি, এটার ক্ষেত্রে জারণ বিভবটা মান কম, ওটার ক্ষেত্রে কি জারণ বিভবের মানটা বেশি, ওর জারণ ঘটবে আর কি এখানে। তাহলে আমরা এখানে লিখতে পারি এ এর হ্যাঁ এ এর জারণ ঘটবে, ঠিক আছে। আর হচ্ছে সি এর বিজারণ ঘটবে। এটা আগে একটু কনফার্ম করে নিলা, তোমার যদি প্রবলেম হয় দিলা। এবার তুমি কি করবা, এবার তুমি লিখবা হচ্ছে এ, হ্যাঁ, কোষ গঠন বিক্রিয়া সহ বলছে তো তাই লিখবা আর কি, এ থেকে A2+, তাহলে হচ্ছে এ থেকে A2+ কনভার্ট হয়েছে এটা। আবার কি হয়েছে, ডি কিন্তু না বাবা, দেখো
এটা কিন্তু হচ্ছে D2+ থেকে স্টার্ট করতে হবে, D2+ থেকে রিঅ্যাকশনটা স্টার্ট করতে হবে, কারণ বিজারণ বিক্রিয়া করবো, তাই করার সময় এটা এখান থেকে ডিতে কনভার্ট হবে। এই তো কোষ বিক্রিয়া লিখে ফেলছি আমরা এখানে। এখন যদি তুমি লিখতে চাও লিখো অ্যানোডে কি হয়েছে, আর তুমি লিখে দিবা হচ্ছে ক্যাথোডে কি হয়েছে, তুমি লিখে দিবা এবার ক্যাথোডে কি হয়েছে। অ্যানোডে কি হয়, এ থেকে 2টা ইলেকট্রন চলে গিয়ে A2+ কনভার্ট হয়। ক্যাথোডে কি হয়েছে, D2+টা 2টা ইলেকট্রন গ্রহণ করার পরে ডিতে কনভার্ট হয়েছে আর কি এটাতে, তাই না? এখানে তো উপরটা হচ্ছে এরই তো সেল রিঅ্যাকশন ছিল হচ্ছে এটা, তাই না? বিক্রিয়া সহ লেখা করছে আর কি, মানে বিক্রিয়া সহ ব্যাখ্যা করছে এরকম না। তুমি চাইলে এখানে কি সেল পোটেনশিয়াল কিন্তু চায় নেই, মানে হচ্ছে টোটাল সেলটার জন্য সেল যেটা কিন্তু চায় নেই, তো চাইলে দিতেও পারো নাও পারো, বাট অনেক কিছু দেওয়া দরকার নেই, যতটুকু হয়েছে অতটুকু দিলেই আসলে হইলো আর কি এটাতে। তোমাকে বুঝতে হবে কোথায় জারণ ঘটবে কোথায় বিজারণ ঘটবে, এতটুকু কিন্তু কোয়েশ্চেনটা। এবার আসো তড়িৎ বিশ্লেষণকালে কোনটি আগে চার্জ মুক্ত হবে। দেখো আমরা আগেই বলছিলাম চার্জ মুক্ত হওয়ার ঘটনাটা কি, যে প্রথমে ছিল হচ্ছে Na+, তারপরে ছিল হচ্ছে Pb2+, তারপরে ছিল হচ্ছে H+, তারপর হচ্ছে copper 2+, তারপর হচ্ছে copper 2+, তাহলে উপর থেকে নিচের দিকে চার্জ মুক্ত হওয়ার প্রবণতা বেশি, তাহলে উপর থেকে নিচের দিকে চার্জ মুক্ত হওয়ার প্রবণতা, উপর থেকে নিচের দিকে চার্জ মুক্ত হওয়ার প্রবণতা বেশি, তাহলে কোথায় copper 2+টা সবার আগে হচ্ছে চার্জ মুক্ত হবে। বুঝছো এই না ঘটনাটা? তাহলে এটা ক্লিয়ার হয়ে গেল আর কি আমাদের দিকে। এরপরের দিকে যাই, সবচেয়ে শক্তিশালী বিজারক কোনটা আর কি। বিজারক মানে কি, বিজারক মানে কি, বিজারক মানে হচ্ছে যে যে জারণ বিক্রিয়া করে, যে জারণ বিক্রিয়া করে, জারণ বিক্রিয়া করে, বুঝছো? আচ্ছা, ইন আদার ওয়ার্ড যার জারণ পটেনশিয়াল বেশি, যার জারণ বিভব, যার জারণ বিভব বেশি, এই তো। ওকে, এখন আমরা যদি মানগুলো লিখতে চাই দেখি লিখতে পারি কিনা। লিথিয়ামের জন্য জারণ বিভবের মান হচ্ছে +3.01 বা 0 পয়েন্ট সামথিং এরকম, এইটা। অ্যালুমিনিয়ামের জন্য মানটা আমি জানি না। তারপর হচ্ছে যে কি আয়রনের জন্য মানটা আমরা জানি যে +0.44, হ্যাঁ, এটার জন্য মানটা আমি জানি সেটা হচ্ছে কত, +0.76 এত পটেনশিয়াল, তাই তো? তাহলে সবচেয়ে বেশি কার, সবচেয়ে যার জারণ পটেনশিয়ালের মানটা, জারণ বিভবের মান সবচেয়ে বেশি, সেই হবে সবচেয়ে কি তোমার হবে বিজারক হিসেবে ভালো কাজ করতে পারবে। তাহলে কোনটা, তাহলে সেটা হচ্ছে এটা। বুঝছো জিনিসটা কি, লিথিয়াম। লিথিয়াম কেন, কারণ লিথিয়ামের জারণ বিভবটা সবচেয়ে বেশি, ঠিক আছে? তো এগুলো পোটেনশিয়াল দিয়ে ব্যাখ্যা করতে হয়। তুমি চাইলে ওই যে সক্রিয়তা সিরিজটা আছে না, সক্রিয়তা সিরিজটাই তৈরি করা হয়েছে এই পোটেনশিয়াল উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। ওই যে লিথিয়ামটা উপরে, তাই না, লি না কে এরকম কিছু মনে একটা আছে, আমার ওই শ্লোকগুলো মনে থাকে না। হ্যাঁ, আমি হচ্ছে যে আবার একটু শর্টকাট থেকে দূরে দূরে থাকা মানুষ। হ্যাঁ, আমার কাছে মনে হচ্ছে পড়াশোনা মজাভাবে পড়তে তাহলে অনেক কিছু মনে থাকে, ঠিক আছে? আর যদি শ্লোক আকারে মনে রাখতে হয় তাহলে তো ঝামেলা, বুঝছো? তো যাই হোক, এখন যার যা যেটা আর কি, তোমরা একটু পড়তে পারলে হবে। এই জন্য আমার দিয়ে কখনো আসলে মেডিকেলের প্রিপারেশন হয় না, আমার দ্বারা হয় না আর কি এটাতে, কথা বুঝছো জিনিসটা? হ্যাঁ, আমি হচ্ছে লজিক্যালি বুঝে বুঝে আগেই তো এটার জন্য। তো যাই হোক, ওদিকে আমরা না যাই, একজন মানুষকে দিয়ে সব কিছু হবে না, এটাই স্বাভাবিক, এটাই বুঝতে হবে। ইউ শুড নো অ্যাবাউট ইয়োরসেলফ, যে তোমরা কোথায় বর্ডার লাইন টানতে হবে আর কি এটাতে। তো গেল আর কি। এবার যে পরের দিকে, কোন মৌলটি অ্যাসিড থেকে হাইড্রোজেন প্রতিস্থাপন করতে পারবে। অ্যাসিড থেকে হাইড্রোজেন ধরলাম, অ্যাসিড হিসেবে নিলাম হচ্ছে HCl নিছি, এর সাথে কোনটা পারবে? ধরো যে নিকেল দিলেও হবে, নিকেল দিলেও হবে, আবার ধরো যে বিসমাথ দিলেও মনে হয় হবে, মার্কারি দিলেও মনে হয় হবে, তারপর হচ্ছে প্লাটিনাম দিলেও মনে হয় হবে। বুঝছো ঘটনাটা, বুঝছো? এখন একটা মজা আছে, ধরো যে লিথিয়াম, সোডিয়াম, তারপর লেড, তারপরে ধরো যে এদিকে হাইড্রোজেন, এদিকে হচ্ছে কপার, এটা হচ্ছে কপার, তারপর হচ্ছে এদিকে সিলভার, এরকম না, মার্কারি মনে হয় এদিকে আছে এরকম। তাহলে দেখো একটা জিনিস, যে হাইড্রোজেনের আস্তে উপর থেকে নিচের দিকে যত যাচ্ছে তত কি জারণ প্রবণতা কমে যায়। তো এই কিন্তু জারণ প্রবণতা সবচেয়ে বেশি থাকে উপরের দিকে, এদিকে কম। আমাদের ছোটবেলার কথা ছিল হাইড্রোজেনের নিচে যারা থাকে তারা উপরে এটাকে সরাইতে পারে না, তাই না? তাহলে হাইড্রোজেন উপরে যে আছে সে শুধুমাত্র হাইড্রোজেনকে সরাইতে পারবে আর কি, এটা তো আমরা ছোটবেলায় পড়ছিলাম। তাহলে সেটা কোনটা, সেটা মোস্ট প্রবাবলি নিকেলটা আর কি। নিকেলটাই শুধুমাত্র এখান থেকে H+টা থেকে হাইড্রোজেন গ্যাস নিতে পারবে, আর নিকেলটাই হচ্ছে এখান থেকে 2+, অর্থাৎ নিকেল ক্লোরাইডে পরিণত হতে পারবে, ঠিক আছে? বাট অন্যান্য কেউ পারবে না, কেন? কারণ হচ্ছে হাইড্রোজেনের নিচে ওদের অবস্থানটা থাকে আর কি, এরকমটা। বুঝছো, বুঝছো জিনিসটা এটা? তো এবার ধরো সামনের দিকে, আগে তড়িৎ বিশ্লেষণকালে কোন আয়নটি সবার আগে চার্জ মুক্ত হবে, এটা একটা কথা, এটা আমি তোমাদের লিখে নেই। আমি শুধু পজিটিভ চার্জ নিয়ে তোমাদের বলছিলাম, অর্থাৎ বিজারণ বিভব নিয়ে বলছিলাম, বাট জারণ বিভব নিয়ে বলিনি আর কি। এখন যদি আমি তোমার এটা বলি, এটা হচ্ছে মুখস্থ মান, তো এটার জন্য নাইট্রেট আয়ন, সালফেট আয়ন, তারপরে হচ্ছে
উপর থেকে নিচের দিকে বাড়ে। সিএল মাইনাস তারপর হচ্ছে বিআর মাইনাস আই মাইনাস ও এইচ মাইনাস, এটা আছে না? এই যে লিখছি না, এই যে উপর থেকে নিচের দিকে তুমি যত যাবা, উপর থেকে নিচের দিকে তুমি যত যাবা তত কি হবে জানো? তত হচ্ছে জারণ বিক্রিয়া হওয়ার প্রবণতা বাড়ে। জারণ বিক্রিয়া হবার হবার সম্ভাবনা বেশি, সম্ভাবনা বেশি, জারণের সম্ভাবনা বেশি, অথবা জারণ প্রবণতা বেশি, অথবা চার্জ মুক্ত হওয়ার প্রবণতা বেশি। তাহলে কোনটা সবচেয়ে বেশি হবে? ওএইচটার জন্য সবচেয়ে বেশি হবে আর কি এটাতে। তাহলে কোনটার জন্য হবে বাবা বলো তো? ওএইচ এর জন্য হবে, এটা মনে রাখতে হবে আর কি এখান থেকে। বুঝছো? পারবে না? পারবে। গেল। তড়িৎ রাসায়নিক সিরিজে কপারের অবস্থান কোথায়? হাইড্রোজেনের নিচে কপারের অবস্থান। আচ্ছা, হাইড্রোজেনের নিচে অবস্থান এটা বুঝছি। তারপরে ধরো যে সিলভারের উপরে, আয়রনের উপরে তো না, আয়রনের নিচে। আমরা যদি বলি আয়রনের নিচে, তাহলে আয়রন এটা হবে না, এটা ভুল কথা। তাহলে 2 আর 3 হওয়ার চান্স আছে, তাই তো? তাহলে হচ্ছে 2 আর 3, তাই না? দেখো, 2 আর 3, 2 আর 3, 2 আর 3, বুঝছো? ওকে। প্লাটিনাম এত কোন ধরনের অর্ধকোষ? আমি জানি না এটা, তোমাদেরকে আমার হেল্প লাগবে আর কি। কোন ধরনের অর্ধকোষ তুমি জানো এটা এখন, ঠিক আছে? তারপর হচ্ছে নিচের কোনটি তড়িৎদ্বার জারণ অর্ধকোষ বুঝায় আর কি? জারণ অর্ধকোষ, তড়িৎদ্বার জারণ অর্ধকোষ বুঝায়, জারণ হয়েছে জিঙ্ক 2+ থেকে জিঙ্ক বিজারণ, জিঙ্ক থেকে জিঙ্ক 2+ জারণ। বুঝছো জিনিসটা? এটা আমরা করে আসছি, কিন্তু করছি কিনা? করছি। ভেঙে এত ভেঙে বুঝাইছি, কেউ যদি একবার এটা বুঝে থাকতে পারো তোমার কোনো কিছু আর লাগবে না আর কি। বুঝছো কথাটা কি? যাই হোক, দেখি নিচের কোনটি জারণ বিজারণ অর্ধকোষ? জারণ বিজারণ অর্ধকোষ, আচ্ছা ঠিক আছে। জারণ বিজারণ অর্ধকোষ আমি বলছিলাম একটা নিষ্ক্রিয় মূল্য লাগবে, তার সাথে হচ্ছে কি থাকবে? টিন থাকবে, এই মানে জারণ বিজারণটা এরকম হবে আর কি, দুটো চার্জিত জিনিসপত্র থাকবে, এই তো? ওকে। আচ্ছা, এরপরে যাই। এ থেকে A2+ এত অ্যানোড হলে এর সাথে ক্যাথোড হিসেবে কোনটা কাজ করবে? বুঝছো কথাটা? এটা হচ্ছে একটা অ্যানোড হিসেবে কাজ করছে। তাহলে অ্যানোড, অ্যানোড মানে কি? জারণ বিভবটা দেওয়া আছে ওর জন্য, আমাদের জন্য জারণ বিভব দিয়ে দেওয়া আছে, এই মানটা হচ্ছে যার জারণ বিভব দেওয়া আছে আর কি। তাহলে এর সাথে ক্যাথোড কে থাকতে পারবে? ওর থেকে বেশি পরিমাণে জারণ বিভব থাকা যাবে না, ওর থেকে কম পরিমাণে জারণ বিভব থাকতে হবে আর কি। তাহলে দেখি, যদি এটা দেওয়া আবার দেখো বিজারণ বিভব দেওয়া আছে, দুষ্টমি কাজ করছে তাই না? এদের জারণ বিভব আমরা নিয়ে নিই, তাহলে এদের থেকে জারণ বিভব নিলে কি হলো? এটা উল্টায় দিব, দিলে এটা কি প্লাস হবে, তাহলে এর তুলনায় এই মানটা কম। তাহলে ভাই এটা কি? এটা জারণ বিভব হিসেবে কাজ করতে পারবে, মানে এটা ক্যাথোড হিসেবে কাজ করতে পারবে, এটা ক্যাথোড হিসেবে কাজ করতে পারবে। কিন্তু এটা যদি উল্টায় দাও 2.36, এর তুলনায় ওর জারণ বিভবের মান বেশি হবে, তাহলে কি হবে? এটা তাহলে হবে না, কারণ ওর নিজে তখন জারণ করে ফেলবে। এটা ক্ষেত্রে উল্টায় দিলে কি ওর তুলনায় বেশি হয়? এটা হবে না। ওর এটা উল্টায় দিলে ওর তুলনায় বেশি হলে এটা হবে না। কি করতে হবে? এটা উল্টায় দেওয়ার পরে ওর তুলনায় কম হইতে হবে আর কি। ওটা উল্টায় দেওয়ার পরে ওর তুলনায় কম হইতে হবে। বুঝাতে পারছি? পারতেছি কথাগুলো বুঝাইতে? বুঝতেছো? ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, বুঝাতে পারছি কথাটা, মানে তোমার ভাবতেছে ভাই মনে ডাউট আছে বুঝাতে পারছে কিনা আর কি। দেখো, আমার মুখ থেকে তোমার কানের দূরত্ব কেমন? দূরে না, আমার মুখ থেকে আমার কানের দূরত্ব কাছে। আমার নিজেরই জিজ্ঞাসা করি আর কি, এটা মনের সান্ত্বনার জন্য আর কি এটাতে। তড়িৎ রাসায়নিক কোষে সঠিক কোষ বিক্রিয়া কোনটা? এটার জন্য দেখো মজা পাইতেছি আমরা, কারণ এটা হচ্ছে আমাদের কাছে, এটা হচ্ছে আমাদের কাছে অ্যানোড, এটা হচ্ছে আমাদের কাছে অ্যানোড, আর এটা হচ্ছে আমাদের কাছে ক্যাথোড, এটা হচ্ছে আমাদের কাছে, এটা হচ্ছে আমাদের কাছে ক্যাথোড। তাহলে Fe থেকে Fe2+, এটা হচ্ছে জারণ হয়েছে আর কি। দেখি এই যে Fe আছে, Fe3+ গেছে, তাহলে তো এটা হইতেছে না বাবা, এটা বাদ। তাহলে Fe থেকে Fe2+ এটা হইতে পারে, আবার হচ্ছে এটা Fe2+ থেকে Fe এটা হবে না, এটা বাদ। এটা হইতে পারে আর কি। এবার যাচ্ছে পরেরটাতে, Br2 থেকে Br মাইনাসে গেছে, Br2 থেকে, এটা তো না, তাহলে এটা হবে না, Br মাইনাস থেকে গেছে, Br2 থেকে Br মাইনাসে গেছে, তার মানে এই ঘটনাটা সত্যি ঘটনা এটা আর কি। বুঝছো? এরকম না জিনিসটা? তুমি যদি লিখতে চাও লিখতে পারো, Fe এর সাথে Br2 বিক্রিয়া করে Fe2+ এর সাথে হচ্ছে Br মাইনাসে কনভার্ট হয়েছে আর কি। এটাই ছিল ফুল রিয়াকশনটা। বুঝছো? বুঝছি। এবার দেখি জিঙ্ক থেকে জিঙ্ক 2+ এত, Ag থেকে Ag+ এর মান দেওয়া আছে হচ্ছে এত, তড়িৎদ্বার দ্বারা গঠিত কোষের ক্ষেত্রে কিছু একটা বলতে বের করতে বলছে আর কি। দেখি আমার একটু ওইদিকে দেখা লাগবে, কারণ এটা খুব ক্লোজলি অনেক লেখালেখি এখানে। তাহলে দেখি জিঙ্ক থেকে জিঙ্ক 2+ এর মধ্যে জারণ বিক্রিয়া ঘটবে, এই কথা সত্যি দিলাম, এইটা ঠিক আছে। হ্যাঁ, তারপরে হচ্ছে কি, এটা তাহলে ঠিক আছে ঘটনাটা, এই ঘটনাটা ঠিক ঠিক। তারপর কি হচ্ছে ক্যাথোড বিক্রিয়া, Ag+ থেকে
দুইটা ইলেকট্রন গ্রহণ করে এজিতে গিয়েছে, এটা হচ্ছে ক্যাথোড বিক্রিয়া, এই কথাও সত্যি। জিঙ্ক দ্রবণে এজি ধাতুর ক্ষয় ঘটবে। হ্যাঁ, জিঙ্ক দ্রবণে এজি ধাতুর ক্ষয় ঘটবে কিনা, দুইটা ঠিক আছে, 3 নাম্বার ঠিক আছে কিনা এটা জানি না, তাহলে দেখতে হবে আর কি ক্ষয় হবে কিনা। টোটাল রিয়েকশনটা লিখে ফেলি দেখি, যে জিঙ্ক থেকে এজি প্লাস দিছো, দেওয়ার পরে তোমার কাছে কি হইলো, জিঙ্ক 2 প্লাস গেল, অ্যান্ড এদিকে এইটা তৈরি হয়েছে। এখানে দেখতেছি কি, জিঙ্কের পাত্রের মধ্যে এজি প্লাস দিলে জিঙ্কটা ক্ষয় হয়, জিঙ্কের পাত্রে এজি প্লাস রাখলে জিঙ্ক ক্ষয় হয়, ঠিক আছে। এক্ষেত্রে জিঙ্ক ক্ষয় হবে, কারণ এখানে হচ্ছে স্বতঃস্ফূর্ত বিক্রিয়াটা ঘটবে, ই সেলটা বের করলে পজিটিভ আসবে। যদি উল্টা ঘটনাটা করি, এজি এর সাথে জিঙ্ক 2 প্লাস রেখে দেই, তখন কি হবে, তখন এটা হচ্ছে এজি প্লাস আর জিঙ্কে পরিণত হবে। তখন কি হবে, ই সেলটা দেখবা এখান থেকে, ই সেলটা এখানে নেগেটিভ আসবে, তার মানে অস্বতঃস্ফূর্ত বিক্রিয়া ঘটবে। তার মানে হচ্ছে কি, এই এজি এর ক্ষয় ঘটবে না, আর কি। তাহলে এজি এর ক্ষয় হবে না, হবে না। তাহলে কি হইলো, জিঙ্ক দ্রবণে এজি ধাতুর ক্ষয় ঘটবে না, তার মানে এটা রাইট না। তাহলে 1 আর 2 রাইট নাম্বার। বুঝছো, এগুলো একটু কনফিউজিং, একটু বুঝে আগাইতে হবে। প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের ক্ষেত্রে কি চাপ এত। আচ্ছা, একটা তোমার কথা বলি, যদি তোমার হলে প্রমাণ অবস্থা বলছিলাম না যে ই এর উপরে এরকম থাকলে, তাই না, তাহলে ওইটার নাম কি প্রমাণ বলছিলাম না। তাহলে হচ্ছে প্রমাণ তড়িৎ এত যদি বলা হয়, বুঝবা হচ্ছে কি কনসেন্ট্রেশনটা কত ছিল, কনসেন্ট্রেশন ছিল হচ্ছে 1 মোলার ছিল, অ্যান্ড ওই অবস্থার জন্য প্রেসার ছিল হচ্ছে 1 atm ছিল, টেম্পারেচার ছিল হচ্ছে ভাইয়া কত, 298 কেলভিন, এত মানে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তাহলে চাপ হচ্ছে 1 atm, ঘনমাত্রা হচ্ছে 0.1 মোলার, এটা তো হবে না, তার মানে কি 1 আর 3 নাম্বারটা, 0.1 না তো 1, ঠিক আছে। ওকে, ছোট্ট একটু ঝামেলা, কিন্তু দেখো মনের ভুলে ডাকাই ফেলতে পারো আর কি, এই ভুলগুলোও করা যাবে না। জিঙ্ক ও সিলভারের তড়িৎদ্বার বিভবের মান হলো এত এবং এত, এই তড়িৎদ্বার কোষের মোট বিভব কত। আচ্ছা দেখি, তাহলে জিঙ্কের সাথে ধরো যে সিলভার ডিসি প্লাস দিলে কত হবে, জিঙ্ক 2 প্লাসে পরিণত হবে অ্যান্ড সিলভারে পরিণত হবে এটাতে। তাহলে আমরা দেখতে পারতেছি জিঙ্কের ক্ষেত্রে যদি অ্যানোড চিন্তা করি, তাহলে জিঙ্ক থেকে জিঙ্ক 2 প্লাস এর সাথে সিলভার থেকে সিলভারে পরিণত হবে হচ্ছে এত, এই মানগুলোকে যোগ করতে হবে, তাহলে হচ্ছে ই সেল পাওয়া যাবে, তাহলে হচ্ছে আমাদের কাছে ই সেল পাওয়া যাবে। জিঙ্ক থেকে জিঙ্ক 2 প্লাসের মানটা কত, এটার মান জিঙ্ক থেকে জিঙ্ক 2 প্লাস, কিন্তু দেখো এখানে দেওয়া আছে বিজারণ বিভবটা দেওয়া আছে, এখানে আমরা দেখতেছি এখানে বিজারণ বিভবের মানটা লাগবে হচ্ছে আমার জারণ বিভবের মানটা লাগবে আর কি এখানে, ঠিক আছে। এখানে কিন্তু বলে দেওয়া নেই এটা বিজারণ বিভবের মান, বাট এটা বিজারণ বিভবের মান, আমরা আগের থেকে যেটা মুখস্থ করছিলাম মানগুলো সেখান থেকে জানি। তাহলে এটা কত হবে, 0.76 হচ্ছে এর জারণ, এর বিজারণ করতে গেলে তাহলে কি হবে উল্টাটা, তাহলে হচ্ছে 0.80 লাগবে আর কি এখানে। তাহলে করলে কত আসবে, 1.56 এরকম কিছু একটা মনে হয় আসতেছে, তাই না, এত। তো 1.56 গ নাম্বারটা আসতেছে। বুঝছো জিনিসটা, বুঝছো? ওকে, এইখানে ক্লিয়ার তো হইতো না জিনিসটা কেমনে কাজ করছে, জিঙ্কের সাথে এটা বিক্রিয়া করলে এরকম ভাবে কাজ করছে, যে জিঙ্ক থেকে জিঙ্ক 2 প্লাস, সিলভার থেকে সিলভার প্লাস, এইটা হচ্ছে অ্যানোড, এটা হচ্ছে ক্যাথোড, একটার মধ্যে অক্সিডেশন, একটার মধ্যে রিডাকশন, অক্সিডেশন পোটেনশিয়াল এটার জন্য নিচ্ছি, এটার জন্য রিডাকশন পোটেনশিয়ালটা নিচ্ছি, এখানে বলে দেওয়া ছিল না আর কি, হ্যাঁ, যে এটার মধ্যে কি দেওয়া আছে, কোন বিভব দেওয়া আছে। বাট এই মানটা আমরা যেহেতু আগের থেকে একটা মান মনে রাখছিলাম জিঙ্কের জন্য, ওইখান থেকে বুঝে আসলে করে ফেলছি আর কি এটাতে, বুঝছো। বাট বলে দেওয়া দরকার ছিল, এটা হচ্ছে ওই অমুকের জন্য বিজারণ বিভবের মান, এটা বলে দেওয়া উচিত ছিল আর কি কোশ্চেনে। আসো, তারপর হচ্ছে এ ধাতুর ক্ষেত্রে এত আর বি ধাতুর ক্ষেত্রে হচ্ছে এত, উদ্দীপকের তড়িৎদ্বার দ্বারা গঠিত কোষের জন্য কি হবে আর কি। এ এর ক্ষেত্রে এটা হচ্ছে জারণ, তাই না, এটা হচ্ছে জারণ, আর বি এর ক্ষেত্রে ওইটা হচ্ছে বিজারণ দেওয়া আছে, সমস্যা নাই। তাহলে কি হবে, এ এর ক্ষেত্রে আছে, বি এর ক্ষেত্রে আছে আর কি, সমস্যা হচ্ছে না। তাহলে কি হলো, তাহলে ই সেলের মান তাহলে কেমন হবে, এ থেকে এ 2 প্লাস, বি 2 প্লাস থেকে বি, এই কথা তো সত্যি এরকম হবে। ই সেলের জন্য এ থেকে এ 2 প্লাস, বি 2 প্লাস থেকে বি, এটাও তো সত্যি মনে হচ্ছে না, আমাকে দূরে থেকে দেখা উচিত, তার মানে এটাও তো সত্যি। আবার হচ্ছে কি, এই যে বি 2 প্লাস থেকে বি মাইনাস হচ্ছে এত, কথা কি সত্যি নাকি মিথ্যা আর কি এটাতে।
এই যে 3 নাম্বারটা একটু কনফিউজিং লাগতেছে না, আসলে একটু দূর করে নিয়ে আসি এরকম জিনিসটাতে। ই সেল, ই সেল উপরে দুটো তো সেম দেখতেছি আমরা, তাই না? কোনো তো আলাদা কিছু দেখতেছি না কাছাকাছি দেখার কারণে। তাহলে দেখতেছি কি লিখতেছি, ই অফ এ হইতে এ টু প্লাস, হ্যাঁ, প্লাস ই অফ বি হতে বি টু প্লাস, এই তো। ওকে, তাহলে এটা হলো আমাদের অক্সিডেশন, এটা হচ্ছে আমাদের রিডাকশন, রিডাকশন, রিডাকশন। এখন হোয়াট ইফ আমরা একটা কাজ করে ফেলছি এটাতে, যে এই মানটাকে আমরা নেগেটিভ করে দিব আর কি, করা তো যায়। ধরো যে এর যদি মানটা আমরা এরকম লিখি, এ টু প্লাস থেকে এ তে যদি দিয়ে দিই, তাহলে কি করতে হবে, সামনেটা নেগেটিভ দিতে হবে, কারণ পজিটিভ, এটা যদি পজিটিভ থাকতো তাহলে নেগেটিভ হতো, নেগেটিভ থাকলেও পজিটিভ হয়ে যেত, নেগেটিভ দিচ্ছি এটাকে। আর এই মানটা, এর যে মানটা আছে, এর মানটা যদি আমরা উল্টায় যদি দেই, তাহলে ধরো যে ই অফ বি টু প্লাস থেকে যদি বি লিখি, তখন তাহলে কি হবে, এর সামনে একটা মাইনাস চলে আসবে, তাই না? এই হচ্ছে অবস্থাটা। এখন তুমি মানটার ক্ষেত্রে একটু খেয়াল করে দেখো ঘটনাটা কি ঘটতেছে। হ্যাঁ, বি টু প্লাসের মানটা আগের থেকেই নেগেটিভ, বি টু প্লাসের মানটা আগের থেকেই নেগেটিভ, তাহলে এই মানটা তাহলে কি হবে, পজিটিভ হবে, এইটা এটা মিলায় পজিটিভ লেখা যায়। আর এইটার মানটা তাহলে কি লেখা যায়, তাহলে এই মানটা ছিল পজিটিভ ছিল না, তাহলে একটু দেখি, তাহলে এটাতে কি লেখা যাবে, লেখা গেলে এটা লেখা যাবে যে দুটো ক্ষেত্রে বিচরণ লিখছে, তার মানে লেখা যাবে হচ্ছে, যদি এই মানগুলোর উপর ভিত্তি করে যদি বলতে চাই এটার জন্য, তখন কি লেখা যায়, ই অফ বি টু প্লাস থেকে বি, এটার জন্য তাহলে কি লিখতে পারি এখানে, মাইনাস ই অফ এ টু প্লাস থেকে এ, এটা বলা যাচ্ছে আপাতত এখন পর্যন্ত। বাট এ টু প্লাস থেকে এতে যদি আসি, তখন কিন্তু এই মানটার পজিটিভ থাকবে না, মানটা তখন এটাও কিন্তু নেগেটিভ হয়ে যাবে। আর এটা যদি নেগেটিভ হয়ে যায়, তাহলে নেগেটিভ নেগেটিভ মিলে তারপর প্লাস হয়ে যাবে কি আবারও, তাই না? তখন আবার হচ্ছে এটা প্লাসে লিখতে হবে তখন মানটা, তার মানে এই মানটা এখন এখানে রাইট নেই আর কি। যদি তুমি এই ভ্যালুগুলো ধরে ধরে বলতে চাও, তাহলে মানটা কিন্তু রাইট নেই, তাহলে এটা হচ্ছে আমাদের কাছে রং। তাহলে 1 আর 2 নাম্বারটা হচ্ছে, 1 আর 2 নাম্বারটা হচ্ছে রাইট, 1 আর 2 নাম্বারটা হচ্ছে রাইট। বুঝছো? এই প্রশ্নগুলো একটু কেমন কেমন থাকে, কনফিউজিং থাকে আর কি, যদি বলি মানে ভালো হয় না আর কি প্রশ্নগুলো এটাতে, ঠিক আছে? হুম, তারপর কি বলছে, এ এর সাথে বি সালফেট, এ সালফেট থেকে বি এত, এ টু প্লাস এত এত এত, কোষটির কোষ বিভব কত আর কি। এইগুলো একটু সহজভাবে করতে পারবা, কেন, কারণ এগুলো সুন্দরভাবে লিখে দেওয়া থাকে, এগুলো ভালো প্রশ্ন। এ থেকে শুরু করে এ টু প্লাসে গেছে, এটা হচ্ছে জারণ, তাহলে হচ্ছে ই অফ এ থেকে এ টু প্লাস, এটা হচ্ছে জারণ, এটা হচ্ছে জারণ প্লাস, তাহলে বি টু প্লাস হইতে এটা গেল বি জিরো, তাহলে হচ্ছে বি টু প্লাস হতে এটা গেল হচ্ছে বি, এটা হচ্ছে এত, এটা হচ্ছে আমাদের কাছে ই সেল, এটা হচ্ছে আমাদের কাছে ই সেল, ঠিক আছে? এটা তাহলে দেখি, এ টু প্লাস থেকে এ আমার লাগবে, এ থেকে এ টু প্লাস উল্টাইতে হবে আর কি, তাহলে এটা প্লাস 0.76, এর ক্ষেত্রে কি হবে, বি টু প্লাস থেকে বি দেওয়া আছে এটাতে 0.44, হিসাব নিকাশ করলে কত হবে, এটা হচ্ছে 0, তাহলে হচ্ছে 1 2, তাই না? তাহলে হচ্ছে 2, তাহলে 1.20 এরকম মনে হয় নাকি এটা, তাহলে হচ্ছে এত পোটেনশিয়াল, তাহলে সেটা কোনটা হবে অ্যান্সারটা, ঘ নাম্বারটা হবে অ্যান্সারটা। বুঝতে পারছি তো? ওকে, ডান ডান। এবার দেখি, আচ্ছা এই ম্যাথগুলো তো অনেক ম্যাথ, আমার মনে হয় যে এই এমসিকিউ গুলো অনেক এমসিকিউ আছে, সো দেখি কয়টা এমসিকিউ এরকম আছে, এরকম এমসিকিউ কয়টা আছে, এগুলো কনফিউজিং লাগতেছে, ঠিক আছে? বহুত এমসিকিউ আছে এরকম। এ থেকে বি টু এত আছে জিনিসটার মধ্যে, এই রিয়াকশনটা তাহলে ঠিক জিনিসটা, কারণ আমরা রেখলে এটার মধ্যে পজিটিভ একটা ভ্যালু আসতেছিল, এটার জন্য ই সেলটা পজিটিভ আসে। যদি আমরা এটাতে ভালোভাবে লিখতে চাইতাম, তাহলে কি আসে এটাতে, ই সেলটা পজিটিভ আসে, পজিটিভ আসে, তার মানে স্বতঃস্ফূর্ত বিক্রিয়া আছে আর কি। তাহলে বি এর পাত্রে এ সালফেট জমা হবে কিনা, বি এর পাত্রে মানে এর পাত্রে বি সালফেট জমা হবে না তো, জিনিসটা এমন টাইপের না কথাটা, এ পাত্রে বি সালফেট, কথাগুলো হচ্ছে কেমন ঝামেলা না? বুঝো একটা জিনিস এখান থেকে বুঝো, দেখি বি এর পাত্রে যদি আমরা এ এর পাত্রের মধ্যে নেই, এ পাত্র যদি রাখি, এ পাত্র, এ পাত্রের মধ্যে যদি বি সালফেট দাও, সেই বি সালফেটটা এখানে গিয়ে বি সালফেট নিয়ে, বি সালফেট তো জমা হবে না, ওটা আসলে দেখা যায় কি এটা সালফেট আকারে থাকবে, এ সালফেট জমা হবে, বি সালফেট জমা হবে না, তার মানে এই কথা তো আসলে ভুল, তাই না? এ সালফেটটা জমা হইতেছে এটাতে। বি এর পাত্র যদি তুমি নিতা, ধরো তুমি রিয়েকশনটা যদি এরকম করতা, বি এর সাথে তুমি যদি এ সালফেট দিতা, হ্যাঁ, এ সালফেট রিয়েকশন দিতা, তারপরে তোমার তাহলে কি হইতো, বি টু প্লাস হইতো, আবার ধরো যে এ পরিণত হইতো এরকম জিনিসটা, তখন আবার এটার জন্য ই সেলটা কি আসতো, এর জন্য ই সেলটা হচ্ছে নেগেটিভ আসতো আর কি। ই সেলটা নেগেটিভ আসা মানে তখন রিয়েকশনটাই তো আসলে কমপ্লিট হইতো না,
তখন রিঅ্যাকশনটা আসলে কমপ্লিট হয়ে যাবে। বি এর পাত্রে এ সালফেট জমা রাখা যাবে, তাই না? তার মানে হচ্ছে এ এর পাত্রে যেমন বি সালফেট জমা রাখা যাবে না, বাট এই বি এর পাত্রে এ সালফেটটা আবার হচ্ছে জমা রাখা যাবে। কারণ কি, তখন ই সেলটা নেগেটিভ আসবে, কারণ বি এর পাত্রের মধ্যে এ সালফেট রাখলে বিটা হচ্ছে কি ক্ষয় হয়ে যাবে না আর কি। তার মানে হচ্ছে জমা হবে, এটা কথা ভালো। তাহলে ক্যাথোডে বি টু প্লাস আয়ন A2+ আয়নের আগে চার্জ মুক্ত হবে। কনফিউজ, তাই না? দেখি একটু, এই যে এই B2+ অ্যান্ড A2+, কথাগুলো বুঝো, একটু ঠান্ডা মাথায় চিন্তা করো, পরীক্ষা করার মধ্যে ঝামেলা হবে না। হ্যাঁ, তার ঝামেলা পড়ে যাবে তুমি নিজে। B2+ আছে, A2+ আছে, দুটাই কি আমাদের জন্য ক্যাটায়ন। ক্যাটায়নের জন্য কি লাগে? বিজারণ বিভব লাগে। বিজারণ বিভব দিয়ে দেওয়া আছে, এইটার থেকে এর বিজারণ বিভবের মান বেশি। তাহলে হচ্ছে কি চার্জ মুক্ত হবে আগে কোনটা? বিটা আগে চার্জ মুক্ত হবে। তাহলে ক্যাথোডে B2+ আয়ন A2+ আয়নের আগে চার্জ মুক্ত হবে। তাহলে কথাটা সত্যি, বুঝছো? ঠান্ডা মাথায় বুঝে বুঝে পড়বা, তাহলে লেখা যাবে আর কি। তাহলে কি লেখা যায়? 1 আর 3 নাম্বারটা রাইট, এটা লিখে ফেলা যায় আর কি, বুঝছো? এটা হ্যাঁ, পুরো লেকচার পড়ায় যতগুলো মানে মনে হচ্ছিল না, বাট এখানে এসে মনে হচ্ছে কি হবে, এত কনসেন্ট্রেশন দিয়ে পড়তে হচ্ছে কেন। হাইড্রোজেনের সাথে কপার 2+, এটা বিক্রিয়া করছে, ই সেলের ভ্যালু হচ্ছে এত, কোষ বিক্রিয়াতে অ্যানোডে জারণ বিক্রিয়া কোনটি? এই যে জিঙ্ক, হাইড্রোজেন থেকে H+ হয়েছে, এটা হচ্ছে অ্যানোডে জারণ বিক্রিয়া আর কি, এরকম। ঠিক আছে, হাইড্রোজেন থেকে H2+ হয়েছে, এটা হচ্ছে অ্যানোডে জারণ বিক্রিয়া। একটি কোষের কোষ বিক্রিয়া হচ্ছে এতর সাথে এত, কোষটি অ্যানোডে সংঘটিত বিক্রিয়া কোনটা? এই যে টিন থেকে Tin2+টা হয়েছে, এটা হচ্ছে তোমার কাছে কি অ্যানোডের বিক্রিয়া। আর আয়োডিন 0 থেকে মাইনাস হয়েছে, এটা হচ্ছে বিজারণ বিক্রিয়া। টিন থেকে Tin2+ আছে। এইগুলো হচ্ছে তোমার কাছে ভালো প্রশ্ন। তারপর একটি কোষের বিক্রিয়া হচ্ছে এত, কোষ ডায়াগ্রাম তাহলে কেমন হবে আর কি? টিন থেকে Tin2+, আয়োডিন থেকে আয়োডিন 2-, এটা হবে। তাহলে চলো দেখি, টিন থেকে Tin2+ কই? টিন থেকে Tin2+ আছে, এখানে আবার উল্টাটা দিছে, এটা হচ্ছে অ্যানোড তো, এটা না, ক্যাথোডটা আগে দিছে তারপর অ্যানোড দিছে, তাহলে এটা হবে না বাবা, তাহলে এটা হবে না। অ্যানোড লাগবে আগে। Sn থেকে Sn2+, এই কথা সত্যি। আয়োডিন থেকে আয়োডিন 2-, এই কথাও সত্যি। এখানে একটা প্লাটিনাম দিতে হয়েছে, ঠিক আছে, এটা একটা। কিন্তু প্লাটিনাম দিতে হয় শুধু কখন? প্লাটিনাম দিতে হয় যেন কখন? যখন গ্যাস থাকে তখন। বাট এই আয়োডিন কি গ্যাস নাকি? আয়োডিন কিন্তু শুরুতে কেমন থাকে? এটা কিন্তু সলিড অবস্থায় থাকে। এটার জন্য কিন্তু আমাদের জন্য ওই প্লাটিনাম দিতে হবে না আর কি এখানে। তার মানে মাথায় রাখতে হবে, টিন থেকে Tin2+, আয়োডিন থেকে 2-, এইটা, নট প্লাটিনামটা দেওয়া থাকতে হবে আর কি এখানে। কেন প্লাটিনাম দেওয়া থাকতে হবে না? প্লাটিনামটা হচ্ছে গ্যাস অর্ধকোষের ক্ষেত্রে জিনিসটা দরকার ছিল আর কি, বুঝছো? ওকে।